প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে পদার্থবিদ্যা পড়াবো এবং পদার্থবিদ্যার শব্দ নিয়ে আজকে আলোচনা। এবং এটাও গুরুত্বপূর্ণ, কারণ এটার ব্যবহার কোথায়? এটার ব্যবহার হচ্ছে, আমি যেমন আগে পড়িয়েছিলাম চোখ নিয়ে। চোখের আগে কিন্তু আমার কিছু ক্লাস ছিল, যেমন দর্পণ, তারপরে লেন্স, এগুলো নিয়ে। তার মানে হচ্ছে ক্যামেরা, এগুলো নিয়ে। তার কারণ চোখ বুঝতে গেলে ওই ধারণাগুলো দরকার। ঠিক একইভাবে আজকে শব্দ নিয়ে আলোচনা করব, এবং এই শব্দের যে বিভিন্ন বিষয়গুলা, এগুলার অ্যাপ্লিকেশন হচ্ছে আসলে কান। মানে আপনারা তো ডাক্তার হয়ে কানের সমস্যার জন্য চিকিৎসা দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আহ, মানে আমরা কানের মাধ্যমে কিভাবে শব্দ শুনতে পাই, আহ, বা সেখানে শব্দের মানে কি ধরনের শক্তি থাকলে আমরা শুনতে পাবো বা শুনতে পাবো না, মানে বিভিন্ন বিষয় আছে, যে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকা দরকার। এবং এখানে হচ্ছে ওই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে মেন হচ্ছে যে আসলে শব্দ কি, শব্দের উৎপত্তি কিভাবে হয়, তার বিস্তার কিভাবে হয়, শব্দের প্রতিফলন কি, এই বিষয়গুলো। তো প্রথমে শব্দ কি, আপনারা হয়তো নিচে ক্লাসে বলেছেন যে শব্দ এক প্রকার শক্তি। আসলে এক প্রকার শক্তি, এটা সিম্পলি শব্দ ছাড়াও আরো অনেক শক্তি আছে। ওই যে আলোর শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এই ধরনের। তো সেরকম শব্দ একটা শক্তি। তো এইটুকু বললেই হবে না। আসলে শব্দ হচ্ছে কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে যদি জড় মাধ্যমের সাহায্যে আমাদের কানে পৌঁছে এবং শ্রবণ অনুভূতি জন্মায়। অর্থাৎ আমরা যদি কিছু একটা শুনতে পাই, তাহলেই আমরা বুঝবো যে হ্যাঁ, শব্দ, ওটা শব্দ। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে যদি কোনো উৎস থেকে উৎপন্ন হলো, কিন্তু আমরা কিছুই শুনতে পেলাম না, তাহলে সেটাকে কিন্তু শব্দ বলা যাবে না। এখানে একটা ছবি দিয়েছি আমি। এখানে একটা উৎস দেখানো হয়েছে, একটা বেল বা মাইক বা যাই বলেন, এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে। এবং এই যে ডান পাশে একজন মানুষের কানে এসে পৌঁছেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে শব্দ। এই কথাটাই আমি বুঝতে চাচ্ছি, যে কোনো উৎস থেকে কম্পনের মাধ্যমে, প্রথম শর্ত হচ্ছে কম্পনের মাধ্যমে উৎপন্ন হতে হবে, কারণ কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হবে না। আর কম্পনের মাধ্যমে উৎপন্ন হলেও সেটাকেও শব্দ বলা যাবে না, যদি না সেটা আমাদের কান পর্যন্ত না পৌঁছে বা আমাদের আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি না করে। তখন পর্যন্ত তো আমরা শব্দ বলবো না। আমরা যদি কিছু শুনতে না পাই, আমরা কিভাবে বলবো যে শব্দ? কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হতে পারে না, এই যে কথাটা বললাম। আবার মাধ্যম ছাড়াও তা ছড়িয়ে যেতে পারে না। এই যে আমি একটা কথা বললাম, যে কোন উৎস থেকে কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়ে যদি আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি না করে, তাহলে শব্দ বলা যাবে না। এখন প্রশ্নটা হলো যে কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়, এটা বললাম, কিন্তু আবার আমাদের কানে শ্রবণ অনুভূতি তৈরি করবে না, এটা আবার কেমন কথা হলো? হ্যাঁ, সেটা তৈরি করতে নাও পারে, যদি ওই কম্পনের মাধ্যমে উৎপন্ন শব্দটা কোনো মাধ্যম না পায়, আমাদের কানে পৌঁছানোর জন্য যদি কোনো মাধ্যম না পায়। এখন মাধ্যম কি? মাধ্যম তিন ধরনের হয়ে থাকে: বায়বীয়, তরল এবং কঠিন। তা আমরা স্বভাবতই তো মানে তরল মানে হচ্ছে পানির মধ্যে ডুব দিয়ে থাকি না, কিংবা কোনো কঠিন বস্তুর ভিতরেও ঢুকে থাকি না। আমরা স্বভাবতই হচ্ছে বায়বীয় মাধ্যমেই চলাফেরা করি। তো এই বায়বীয় মাধ্যম, এটাও কিন্তু একটা মাধ্যম যার মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে। এবং তিনটা মাধ্যমের কথা যে আমি বললাম, তিনটা মাধ্যমে কিন্তু শব্দের বেগও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেটা যাই হোক না কেন, আহ, যদি এই তিনটার কোনো মাধ্যমে না থাকে, তাহলে কিন্তু কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হলেও আমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, যদি তিনটার কোনোটাই মাধ্যম হিসেবে না থাকে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এমন কোনো মাধ্যম আছে কিনা, যে মানে যেটা মাধ্যম না আর কি। সেটা হচ্ছে এরকম বিষয়টা, যেমন যদি এমন একটা
কাচের ঘর তৈরি করা যায়, তাহলে ওই ঘরের মধ্যে কিছু নাই মানে কি সেখানেও বাতাস আছে। কিন্তু যদি এটাকে এমন একটা ব্যবস্থা রাখা যায় সেটাতে যে বাতাসটাকে বের করে ফেলা হলো, তাহলে ওইটা কি হলো, যে তখন এটা হয়ে যাবে মাধ্যম শূন্য, অর্থাৎ ওখানে কিন্তু বাতাসও নাই। আর ওই ঘরের মধ্যে যদি আপনি কোনো একটা উৎসের দ্বারা, সেটা বৈদ্যুতিক উৎস হতে পারে, যে আপনি শব্দ সৃষ্টি করেন এবং আপনি যদি ওই কাঁচের ঘরটার বাইরে থাকেন, তাহলে কিন্তু শব্দ শুনতে পাবেন না। তার কারণ হচ্ছে ওই উৎসটা এটার ভিতরে আছে, বাট যেহেতু কোনো মাধ্যম নাই, তাহলে শব্দ কিন্তু আপনার কান অব্দি পৌঁছাবে না। এটা আমি একটু পিছনে যাই, দেখেন একদম প্রথমে স্লাইডটাতে আমি একটা ছবি দিয়েছি। এটার নাম হচ্ছে বেল জার। বেল জার মানে হচ্ছে যে জারের ভিতরে বেল আছে, এই জন্য এটার নাম বেল জার। এবং কি আছে, প্রতিটার নামকরণ করা আছে, যেমন কলিং বেল আছে একটা, অবশ্যই এটা বৈদ্যুতিক কলিং বেল। বৈদ্যুতিক বলেই কিন্তু এই যে উপরে দুইটা দেখেন তার আছে, মানে যেটার মধ্যে আপনি ব্যাটারি সংযোগ কিংবা সরাসরি আপনি বিদ্যুৎ সংযোগ দিতে পারেন যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে। তারপর আহ, ওই সংযোগটা কিসের মধ্যে দিয়ে গেল, একটা রবারের ছিপি, মানে কর্ক আর কি, কর্কের মধ্যে দিয়ে গেল। আহ এইটুকুই হচ্ছে এটার ইয়ে। আর একটা নিচে দেখা যাচ্ছে বায়ু নিষ্কাশন নল আছে। এখন বিষয়টা হলো এরকম, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম, একটা কাঁচের ঘর যদি তৈরি করা হয়, কিছু নাই তার মানে ওটার মধ্যে বাতাস আছে। তো এই জারটা যদি আপনি ছিপিটা বন্ধ করে দেন, তাহলে এটার মধ্যে কিছু নাই মানেও কিন্তু বাতাস আছে। তো এখন আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি এখানে, সেটা হলো যে শব্দ, ওই যে তিনটা মাধ্যমের কথা বলেছি, এই তিনটার কোনো মাধ্যমে যদি না থাকে, তাহলে শব্দ কিন্তু সঞ্চালিত হতে পারবে না, বা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে না, বা শব্দ উৎস থেকে অন্য কোথাও যেতে পারবে না। এই জিনিসটা বোঝাবার জন্যই হচ্ছে এই বেলজার যন্ত্রটা। তো যেটা বলেছিলাম, যে এখানে যদি ছিপে আটকে দেওয়া হয়, তাহলে কিছু নাই মানেও কিন্তু ভিতরে বাতাস আছে। এবং আপনি যদি এই ভিতরে যে কলিং বেলটা আছে এটাকে আহ বাজান, মানে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে, তাহলে কিন্তু বাইরে থেকে এই ছোট ছোট করে হলেও কিন্তু শব্দ শুনতে পাবেন। এখন যদি আমি চাচ্ছি যে ভিতরে, যেহেতু এটার মধ্যে বায়ু আছে, এখন আমি চাচ্ছি যে মাধ্যমটাকে সরাই ফেলতে, তার মানে বায়ুটাকে যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে কি কোনো মাধ্যম নেই? এই জন্যই কিন্তু ওই যে নিচে বায়ু নিষ্কাশন নলটা আছে। এখন আমি এই বায়ু নিষ্কাশন নলের মাধ্যমে যদি ভিতরের সম্পূর্ণ বাতাসকে বের করে ফেলি, তাহলে ভিতরে কোনো মাধ্যম নেই। এবার যদি এটাতে বিদ্যুৎ সংযোগ করা হয়, এই ভিতর কলিং বেলটা কিন্তু বাজবে, বাট বাইরে থেকে কেউই এটার শব্দ শুনতে পাবে না, যেহেতু এটার কোনো মাধ্যম নেই। এই বিষয়টা প্রমাণ করা হয়েছিল এই বেলজার যন্ত্রের সাহায্যে। তার মানে এটাই প্রমাণ করে যে শব্দ উৎপন্ন হওয়ার পর সঞ্চালিত হওয়ার জন্য বা স্থানান্তরিত হওয়ার জন্য, বা আমাদের কান পর্যন্ত পৌঁছাবার জন্য কোনো না কোনো মাধ্যম থাকতেই হবে। কোনো না কোনো মাধ্যম বলতে ওই যে একেবারে ন্যূনতম বায়ু মাধ্যম হলে থাকতে হবে। সেটা যদি তরল হয়, তাহলে কিন্তু শব্দ সঞ্চালিত হবে, কঠিন হলে তাহলে শব্দ সঞ্চালিত হবে। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি কিন্তু একটা বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে গেছি, সেটা হচ্ছে যে কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হওয়ার পর আমাদের কান অব্দি পৌঁছতে গেলে সেখানে একটা মাধ্যম প্রয়োজন। আর যখন কান অব্দি পৌঁছবে, তখনই আমরা ওই শব্দটা শুনতে পাবো। এখন শব্দের বৈশিষ্ট্য কি আমরা একটু দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল, যেটা শব্দ এক প্রকার শক্তি। দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা একটু সিম্পল, যে কম্পনশীল বস্তু থেকে শব্দ সৃষ্টি হয়। আমি তো প্রথমে বলেছি যে কোনো বস্তু যদি কম্পন না হয়, তাহলে শব্দ উৎপন্ন হবে না। থার্ড, শব্দ স্থিতিস্থাপক জড় মাধ্যম অবলম্বন করে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। স্থিতিস্থাপক জড় মাধ্যম অবলম্বন করে, একটু কঠিন কঠিন শব্দ। স্থিতিস্থাপক মানে হচ্ছে, বাংলা শব্দটা কঠিন, কিন্তু আপনারা ইংরেজিটা শুনলে একটু সহজ মনে হবে, সেটা হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক ম্যাটার। ইলাস্টিক ম্যাটার। ইলাস্টিক
ইলাস্টিক সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। ইলাস্টিকের বৈশিষ্ট্য কি? টান দিয়ে ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় ফিরে যেতে চায়, মানে আগের যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরে যেতে চায়, একটু বেহায়া টাইপের। এবং এই বৈশিষ্ট্যটা বা এই গুণটাকে বলা হয় স্থিতিস্থাপকতা, ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি। তাহলে বলা হচ্ছে শব্দ স্থিতিস্থাপক জড় মাধ্যম অবলম্বন করে। তার মানে হচ্ছে মাধ্যমগুলা এমন হবে যাদের বৈশিষ্ট্য হবে সেই ইলাস্টিক বৈশিষ্ট্য। অর্থাৎ মানে ওই মাধ্যমগুলোকে যদি আমি তার অবস্থার পরিবর্তন করতে চাই, সে ওই বেহায়াপনা করবে, মানে হচ্ছে আগের মতো থাকতে চাইবে। এই মাধ্যমগুলোর বৈশিষ্ট্য হবে এরকম। আসলে আমি যে তিনটা মাধ্যমের কথা বলেছি তিনটাই কিন্তু ইলাস্টিক মাধ্যম। যেমন আহ, বাতাস, আপনি বাতাসকে যতই ধাক্কাধাক্কি করেন না কেন, সে কিন্তু ওই মানে আগের মতো থাকার চেষ্টা করবে। তারপর তরল, তরলকে আপনি যতই একটা কিছুর মধ্যে ঢুকে চাপ দেন না কেন, সে আগের মতো থাকার চেষ্টা করবে। কঠিন, কঠিন তো আরো স্থিতিস্থাপকতা বেশি, আপনি সহজে এটাকে নাড়াইতে পারবেন না বা তার আকৃতির পরিবর্তন করতে পারবেন না। তাহলে তিনটে হচ্ছে স্থিতিস্থাপক জড় মাধ্যম। তো বলা হচ্ছে শব্দ এই ধরনের স্থিতিস্থাপক জড় মাধ্যমকে অবলম্বন করে তরঙ্গাকারে বিস্তার লাভ করে। তরঙ্গাকারে বলতে তরঙ্গ কেমন? তরঙ্গ হচ্ছে আহ, যাদের আহ, গ্রামের বাড়ি আছে বা গ্রামে গিয়েছেন, বা গ্রাম ছাড়াও আজকাল ঘুরতে তো শহরের বাইরে অনেকেই অনেক জায়গায় যান, মানে পানিতে দেখেছেন যে একটা ঢিল মারলে পানিটা ছোট ছোট ঢেউ খেলে যায়। এই ঢেউ খেলানোটাই হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ আকারে হচ্ছে শব্দ বিস্তার লাভ করে। এখন দেখেন ডান দিকের ছবিটা, এই যে একটা মাইক ছোট, এটা থেকে শব্দ উৎপন্ন হলো, এবং এই ডান পাশের যে মানুষটা আছে মানুষের কানে পৌঁছানোর মাঝখানের যে স্পেসটা, এখানে দেখেন একটু ওই যে ঢেউ 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 দেখা যাচ্ছে। আসলে এই শব্দ শক্তিটাই এই যে ঢেউ ঢেউ আকারে স্থানান্তরিত হচ্ছে, এটাই হচ্ছে তরঙ্গ আকারে স্থানান্তরিত হয় বা বিস্তার লাভ করে। এটাই বোঝানো হয়েছে। শব্দের বিস্তারের মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ শব্দ যখন বিস্তার লাভ করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন মাধ্যমের স্থানচ্যুতি আহ ঘটে না। মানে হলো যে মাধ্যম যেমনটা আছে তেমনটাই থাকবে। এমন না যে এটা বায়বীয় মাধ্যম ছিল এটা তরল হয়ে যাবে, অথবা তরল ছিল কঠিন হয়ে যাবে, এরকম কিছু হয় না, বা স্থানচ্যুতি ঘটে না। যেহেতু ওই মাধ্যমগুলোর ইলাস্টিক বৈশিষ্ট্য আছে, এজন্য শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না। যেটা আমি ওই যে বেলজার যন্ত্র দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি একটু আগে, যে শূন্য মাধ্যম মানে হচ্ছে সেখানে কোনো মাধ্যমে নাই, এ ধরনের যদি হয় তাহলে শব্দ চলাচল করতে পারে না। তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দের মূল বৈশিষ্ট্য। এখন আমরা দেখি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি ও কি কি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি: তীব্রতা বা প্রাবল্য, তীক্ষ্ণতা, আর থার্ড হচ্ছে গুণ বা জাতি। এখন সুরযুক্ত শব্দ, এই যে আমি স্বাভাবিকভাবে কথা বলছি বা সব মানুষ যে স্বাভাবিকভাবে কথা বলে, আহ ওইগুলা কি? ওইগুলা হচ্ছে স্বর। স্বর। আর সুর হচ্ছে যখন কেউ গান গায়, আবৃত্তি করে, অথবা উপস্থাপনা করে, আহ, অথবা বক্তৃতা দেয়, এগুলো হচ্ছে সবই সুরযুক্ত। শুধু গান গাওয়াই কিন্তু সুরযুক্ত না, গান গাওয়া, আবৃত্তি করা, বক্তৃতা দেওয়া, অথবা উপস্থাপনা করা, অথবা নিউজ মানে সংবাদ পাঠ করা, এগুলো সবই কিন্তু সুরযুক্ত। যেমন বক্তৃতা দিতে গেলেও কিন্তু সেখানে দেখবেন যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি এভাবে কথা বলে না, মানে কখনো শান্ত, কখনো একদম তেজ থাকে কথার মধ্যে, মানে ভেঙে চুরে ফেলবে এরকম। আহ, এই যে উঠানামা একটা ব্যাপার থাকে, মানে ওখানে এটা কিন্তু একটা সুর। আর গান তো সেটা সুর বুঝেই যায়। আর হচ্ছে উপস্থাপনার মধ্যেও কিন্তু সুর থাকে, সেখানে কিছু রস লাগে কথা বলা হয়। তারপর হচ্ছে উঠানামা করে কথা। হ্যাঁ, আবৃত্তিতেও কিন্তু সুর থাকে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, সুরযুক্ত
শব্দ মানে হচ্ছে মূলত মানে আহ, যে শব্দের যে বিস্তার, সেটা কিন্তু একটা স্কেল থাকে আসলে। যদি আপনাদের মধ্যে কেউ মানে সঙ্গীতে পারদর্শিতা থাকে বা গান শিখে থাকেন, কম বেশি যাই হোক, তাহলে হয়তো স্কেল শব্দটার সাথে পরিচয় আছে। এবং আপনারা দেখবেন যারা সেটা হারমোনিয়াম হোক, বাঁশি হোক, গিটার হোক, আপনারা ওই যে স্কেল গুলোর হয়তো নাম শুনেছেন, যে বি ফ্ল্যাট, সি শার্প, হ্যাঁ, তারপরে সি, এই ধরনের স্কেলের নাম শুনেছেন হয়তো, যদি আপনাদের ওই ওই দিকে মানে পারদর্শিতা থাকে। আসলে এই প্রত্যেকটা স্কেলের কিন্তু ভিন্নতা আছে। যেমন আহ, পুরুষ মানুষরা যখন গান করে, তখন ওনাদের সাধারণত এক ধরনের স্কেলে গান করে, আর মেয়েরা গান করলে তখন আরেক ধরনের স্কেলে গান করে। কারণ পুরুষ এবং মেয়েদের কিন্তু এই যে স্বরে কিন্তু পার্থক্য আছে। এখন স্বরে পার্থক্য সেটা কিভাবে বোঝা যায়? সেটা হচ্ছে শব্দের কম্পাঙ্কের উপরে। অর্থাৎ আমাদের পুরুষদের এই যে কণ্ঠ কণ্ঠ প্রতি সেকেন্ডে যত কম্পন দিতে পারে, মেয়েদের কিন্তু সেই একই কম্পাঙ্ক না, ভিন্নতা আছে। এবং এই ভিন্নতার উপরে, কম্পাঙ্কের ভিন্নতার উপরেই কিন্তু এই যে কণ্ঠস্বর মোটা চিকনের ব্যাপার আছে। হ্যাঁ, তো এই জন্য ওই যেটা বললাম যে আহ স্কেলের যে ভিন্নতা সুরের ক্ষেত্রে, সেটা কিন্তু ওই কারণটা হচ্ছে এটা। এই যে এখন আমি যে কথাটা বললাম যে মানে পুরুষ এবং মেয়েদের মানে স্বরের যে কম্পাঙ্কের পার্থক্য আছে, এটাই হচ্ছে গিয়ে তীক্ষ্ণতা। দেখবেন মেয়েদের স্বর হচ্ছে তীক্ষ্ণ, আর পুরুষদের স্বর হচ্ছে তীক্ষ্ণতা কম থাকে। ঠিক তার সাথে প্রাবল্য বা তীব্রতার একটা রিলেশন আছে। সেটা হলো তীক্ষ্ণতা যত বেশি হয়, আহ সেই মানে শব্দের তীব্রতা বা প্রাবল্যতাও বেশি হয়। যেমন কোনো মেয়ে চিৎকার দিলে সেটা কিন্তু দূর থেকে শোনা যায়, কিন্তু কোনো পুরুষ মানুষ চিৎকার দিলে সেটা দূর পর্যন্ত যেতে পারে না। কারণ তাদের শব্দের ওই যে কম্পাঙ্ক কম, এবং তীব্রতাও কম হবে, মানে তীক্ষ্ণতা কম, তীব্রতাও কম হবে। আর গুণ বা জাতি, সেটা বলা হয় একটু ডেপথ ব্যাপার। নোট নোট সেটাও ওই যে সঙ্গীতের সাথে জড়িত। যাই হোক, ওই ওই সেটা আমি গেলাম না। তো যেটা আমি বোঝাতে যাচ্ছি যে সুরযুক্ত শব্দের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। অর্থাৎ যে কোনো গানের সুর বলেন, অথবা হ্যাঁ, আবার যারা আবৃত্তি করে কিংবা উপস্থাপনা করে, মানে কন্টিনিউয়াস যারা এই সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে, আহ, এতে কিন্তু কথা বলার মধ্যে একটু আর্ট থাকে। মানে কথা বলার সময় একটু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করে। মানে ওদের স্বর অনেক সময় কিছুটা সুরযুক্ত থাকে। হ্যাঁ, তো এটার কারণটা হচ্ছে ওই যে গুণ বা জাতির কারণ, যেটা হচ্ছে নোট, যে কোন ধরনের নোট মানে ওনারা সাধারণ কথার মধ্যে ইউজ করে। তো যাই হোক, এগুলো একটু ডেপথ ব্যাপার। তো আপনারা এতটুকু জানলেই হবে যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এখন আমরা একটু জানি যে এই যে বললাম যে শব্দ কোন উৎস থেকে উৎপন্ন হয়ে তরঙ্গাকারে স্থানান্তরিত হয়, তাহলে তরঙ্গ কয় ধরনের হতে পারে? তরঙ্গ দু ধরনের হতে পারে। একটা বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ এটা কোন ধরনের? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। ছবিটার দিকে একটু তাকান। ধরেন এই যে এস, একটা উলম্ব দণ্ডর মতো আছে এস, এটা ধরুন উৎস, এখান থেকে শব্দটা উৎপন্ন হলো। এবং অনুভূমিক ভাবে ডি, একটা লাইন আছে অনুভূমিক ভাবে। তার মানে আমি যদি ধরে নিই যে উৎস থেকে শব্দটা উৎপন্ন হয়ে ডি বরাবর এগিয়ে যাবে, কিন্তু এর এগুলোটা যদি এমন হয় যে এটা সোজা না গিয়ে সে একবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, মানে আপস এন্ড ডাউন, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, তার মানে কি ঢেউ সৃষ্টি হবে। যখন উপরে উঠবে এটাকে বলা হয় সর্বোচ্চ। যে উচ্চতা পর্যন্ত উপরে উঠবে সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর নিচের দিকে যখন নামবে, সর্বনিম্ন নিচের দিকে যতটুকু নামবে সেটা হচ্ছে তরঙ্গ পাদ। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যদি বলি স্বর, স্বর মানে
আমি বললাম এই যে শব্দটা শুনতে গেলে আপনাকে কমপ্লিট একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে, নতুবা আপনি কোনো শব্দ শুনতে পাবেন না। মানে মিনিমাম একটা তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শব্দ শোনা যাবে না। এখন একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে বুঝবো হচ্ছে আসলে একটা সাইকেল বা একটা বৃত্ত। কিভাবে? দেখেন যে উৎস থেকে শব্দটা উৎপন্ন হয়ে একদম উপরে উঠলো, উঠে আবার এই যে অনুভূমিক রেখা পর্যন্ত আসলো, তারপর আবার নিচে নেমে গেল, নিচে নেমে আবার অনুভূমিক রেখা পর্যন্ত আসলো। তাইলে দেখেন উপরের দিকে অর্ধেক বৃত্ত, নিচের দিকে অর্ধেক বৃত্ত। তাহলে এই ডান দিকের নিচের যে বৃত্তাংশটা, এটাকে যদি আপনি বাম দিকে ঘুরে দেন তাহলে কিন্তু এটা পুরো বৃত্ত হয়ে যাবে। তাহলে উৎস থেকে উৎস থেকে আমি, আপনারা একটু খেয়াল করবেন, আমি এই যে মাউস পয়েন্টারটা দিয়ে দেখাচ্ছি। এই যে উৎস থেকে, এখান থেকে শুরু হয়ে এইভাবে তরঙ্গ কণাটা যদি এতটুকু পর্যন্ত আসে, মানে এই এতটুকু পর্যন্ত, এই যে একটা এস মনে করেন, এই যে এস, এখানে হলো অর্ধেক বৃত্ত, এখানে হলো অর্ধেক বৃত্ত, এটাই হচ্ছে একটা পূর্ণ বৃত্ত। এবং এইখান থেকে শুরু করে এতটুকুই হচ্ছে এক তরঙ্গ দৈর্ঘ্য। এখন ছবিটাতে যদি দেখানো হয়েছে, কিন্তু দেখেন এই যে উপরে একেবারে তরঙ্গ শীর্ষ থেকে পরের যে আহ, আরেকটা মানে কম্পাঙ্গ, তার যে তরঙ্গ শীর্ষ, এই দৈর্ঘ্যটাই হচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য। আসলে সেম কথা। দেখেন এই যে নিচে হচ্ছে একটা অর্ধেক বৃত্ত, আর এই যে এতটুকু হলো 4/1 ভাগ, এতটুকু হলো 4/1 ভাগ, তার মানে কি অর্ধেক। তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে কি একটা পূর্ণ বৃত্ত। সেম, বরং এটা আরো বুঝতে সহজ, যে এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত, এটাই হচ্ছে এক তরঙ্গ দৈর্ঘ্য। এই ধরনের একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি পুরোপুরি হয়, তখনই আপনারা কোন একটা শব্দের ধ্বনি বা শব্দ, মানে স্বর আর কি, শুনতে পাবেন। এখন আমি যা বলছিলাম যে অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, মানে তরঙ্গ হচ্ছে যদি কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে এইভাবে একবার উপরে একবার নিচে এইভাবে তরঙ্গাকারে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এটা কি হচ্ছে, এই যে মাধ্যমের যে কণা, মাধ্যমের কণাটা আমি ধরলাম হচ্ছে ডি বরাবর, তাহলে তার সাথে সমকোণে, এই যে উপরে নিচে উপরে নিচে, তার মানে সমকোণ, এই যে সমকোণে এগিয়ে যাচ্ছে, এটাকেই বলা হবে অনুপ্রস্থ তরঙ্গ। আর এই ক্ষেত্রে মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ উৎপন্ন করে সঞ্চালিত হবে। অবশ্যই অবশ্যই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ মানে হচ্ছে এটা, এই নিচের সর্বনিম্ন যে এইটা, এই বিন্দুটা হচ্ছে তরঙ্গ পাদ। তাহলে এই ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপথ অবশ্যই অবশ্যই উৎপন্ন হবে। আর একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ নিয়ে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে কথাটা আমি বলছিলাম এতক্ষণ। তো এক্সাম্পল হিসেবে পানির যে তরঙ্গ বা আলোক যে তরঙ্গ, এগুলো হচ্ছে সবই অনুপ্রস্থ তরঙ্গ। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে, আপনি যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক্ষেত্রে শব্দ উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে কি করবে, এটা হচ্ছে ধরেন বায়ুস্তর, বায়ুস্তরকে সামনের দিকে ধাক্কা দিবে। ধাক্কা দিলে দেখেন এই যে ধাক্কা খেয়ে কণাগুলো, এই যে মাঝখানে যেখানে সংকোচন, মানে কি এই কণাগুলো, এগুলো ধাক্কা খেয়ে এই জায়গায় এসে জড়ো হয়ে গেছে। আবার পরের স্তরটাকে ধাক্কা দিবে, তারপর সামনের স্তরটা প্রসারিত হবে। তার মানে কি এভাবে শব্দ উৎস থেকে শব্দটা উৎপন্ন হয়ে এক স্তর থেকে আরেক স্তর, এক স্তর থেকে আরেক স্তর, এইভাবে করে সামনের দিকে শক্তিটা সঞ্চালিত হবে। এইভাবে যে তরঙ্গ স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই ক্ষেত্রে আর উপরে নিচে এভাবে চলতে থাকে না, এই ক্ষেত্রে হচ্ছে সোজাসুজি সামনের দিকে চলতে থাকে। বাট যে মাধ্যম আছে, মাধ্যম বলতে যেমন বায়ু যদি হয়, তাহলে বায়ু স্তরকে ধাক্কা দিবে, এবং ধাক্কা দিলে একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, একবার প্রসারণ, এভাবে করে শব্দ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আহ, তার মানে কি, যে এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যে সংকোচন এবং প্রসারণ, এই দুটো ঘটনা থাকবে। যেমন অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ থাকবে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গে একটা সংকোচন এবং প্রসারণ, এটাও থাকবে। তো এই ধরনের তরঙ্গের এক্সাম্পল হচ্ছে স্প্রিং। আপনি যদি একটা স্প্রিং টান দিয়ে ছেড়ে দেন, তখন সে কাঁপতে শুরু করবে। কিভাবে কাঁপবে? ওই যে টান দিয়ে ছেড়ে দিচ্ছেন, তার মানে সামনে পিছনে সামনে পিছনে, এইটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অথবা শব্দ তরঙ্গ, এই যে আমরা বললাম, তার মানে শব্দ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়।
এখন আসি যে আমরা শব্দের প্রতিফলন কি এবং প্রতিধ্বনি কি। কোন শব্দ তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে চলার সময় যদি ভিন্ন কোনো মাধ্যমে বাধা পেয়ে অনুরূপ শব্দের আহ মানে সৃষ্টি করে বা পূর্ব মাধ্যম ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হবে প্রতিফলন। আর এই প্রতিফলনের ফলে এই যে অনুরূপ শব্দ আবার শোনা যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইকো, এটাই হচ্ছে প্রতিধ্বনি। আমি আবারও বলছি, কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে যদি ভিন্ন কোনো মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে এই ঘটনাটাকে বলা হবে প্রতিফলন। ওই যে আলোর মতো অনেকটা। আর এই প্রতিফলনের ফলে যদি অনুরূপ শব্দ শুনতে পাওয়া যায়, তাহলে এটাকেই বলা হবে প্রতিধ্বনি। যেমন আপনারা কোনো খালি একটা রুমের ভিতর, যে রুমের ভিতর ধরেন কোনো ফার্নিচার বা কিছুই নেই, খালি রুম, ওইটা দরজা লাগে চিৎকার দিবেন, দেখবেন যে আপনার শব্দটা আবার আপনি শুনতে পাবেন, মানে ইকো হয়। আর এখন হচ্ছে বিভিন্ন কালচারাল লাইনে কিন্তু ওই ধরনের ইকুইলাইজার নামক এক ধরনের ডিভাইস পাওয়া যায় বা ব্যবহার করা হয়। বা আপনারা যারা বিভিন্ন কনসার্ট টনসার্টে গিয়েছেন দেখেছেন যে একটা বোর্ডের মতো থাকে অনেকগুলো ছোট ছোট বাটন, ওই যে ডিজে ডিজে প্রোগ্রাম করে, এবং ওখানে একজন অপারেটর থাকে। আহ ওই ওখানেই কিন্তু একটা বাটন থাকে হচ্ছে ইকো। ওই বাটনটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন আপনি হেলো বললে দেখবেন 4 বার 5 বার হেলো শুনতে পাবেন, মানে রিপিট করে। এটাই হচ্ছে প্রতিধ্বনি। এখন তাহলে আমরা প্রতিধ্বনি, প্রতিফলনের ফলে প্রতিধ্বনি সৃষ্টি হয় সেটা বুঝে ফেললাম। এখন প্রতিফলনের সূত্র আছে দুইটা। প্রথম সূত্রটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা একই থাকবে, সমান। ওই যে আলোর মতো, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান থাকবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতিত শব্দটি প্রতিফলক শব্দের সমান সমতলে থাকে। অর্থাৎ আপনি যদি মাঝখানে যে বাধা বা যে পৃষ্ঠটা থাকবে যেটার মধ্যে প্রতিফলনটা ঘটবে, আপনি যে পাশে দাঁড়িয়ে থাকবেন প্রতিধ্বনি শব্দটা কিন্তু সে পাশেই তৈরি হবে, কারণ সে তো বাধা পেয়ে যেতে পারতেছে না, সে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসবে। কাজেই সমান সমতলেই থাকবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এই শব্দ, প্রতিফলন, তারপর প্রতিধ্বনি, তারপরে এই যে তরঙ্গ, আহ এইগুলা পড়ে লাভ কি? আমরা হবো ডাক্তার, মানে আমরা তো আর সাউন্ড ইঞ্জিনিয়ার হবো না, তাহলে এগুলোর কাজ কি? ওই যে আমি প্রথমে বলে নিয়েছি, আপনারা যদি কানের চিকিৎসা দেন, সেক্ষেত্রে তো আসলে আহ, বেশ কিছু জিনিস জানার দরকার আছে। সেটা আমি যখন কানের ক্লাস করাবো তখন বুঝতে পারবেন, যেখানকার এই ধারণাগুলো কাজে লাগবে। তারপরে এখানে একটু আমি বলছি, যেমন শব্দের প্রতিধ্বনি কোথায় কাজে লাগে। দেখেন আমি 4টা এখানে এক্সাম্পল দিয়েছি যেখানে শব্দের প্রতিধ্বনির সাহায্যে কিন্তু আসলে এই কাজগুলো হয়। অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওগ্রাম, আপনারা এই টেস্টের নামটা শুনেছেন, এখন বহুল প্রচলিত টেস্ট। কারণ এখন বেশি বেশি মানুষ হচ্ছে হার্ট অ্যাটাক করে বা কি বলবো হৃদরোগে আক্রান্ত হন। তো হৃদরোগে আক্রান্ত হলেই অ্যাঞ্জিওগ্রাম দরকার হয় না আসলে। অ্যাঞ্জিওগ্রাম দরকার হয় হচ্ছে যদি কেউ হার্ট অ্যাটাকের পর দেখা যায় আহ, মানে ইয়েতে হার্টে যদি ব্যথা থাকে, তাহলে তার অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হয়। কেন দেখতে হয়? যে হার্টে সাধারণত ব্যথা হয়ে থাকে, মানে যদি তিনি হৃদ রোগে আক্রান্ত হন, তাহলে হার্টে ব্যথা হয়ে থাকে সাধারণত যদি ব্লক থাকে। তো এখন হার্টে ব্লক আছে আপনি অনুমান করলেন, কিন্তু কয়টা ব্লক আছে, কোথায় ব্লক আছে, কিংবা কত পার্সেন্ট ব্লক আছে, সেটা তো আর চোখে দেখা যায় না। বা সেটা কিন্তু আপনি সিমটম দিয়েও বুঝতে পারবেন না। সিমটম দিয়ে হয়তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এই পেশেন্টের হার্টে ব্লক আছে। কাজেই আপনাদের আমি বলবো খুব 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 সতর্কতার সাথে, যদি আপনি আহ মানে কি বলবো হৃদরোগীর ডাক্তার হিসেবে নিজকে এস্টাবলিশ করতে চান, তাহলে মানে মেডিসিন আছে আমাদের, এবং আপনি সিমটম দিয়ে শুধু ট্রিটমেন্ট দিলেন, এতে করে কিন্তু আপনি খুব সফল হবেন না। কেন সফল হবেন না? মানে হৃদরোগ কিন্তু শুধু আপনার ওই যে আমরা শুধু হার্ট অ্যাটাক শুনি আর হচ্ছে ব্লক শুনি, এই দুইটা মানে হার্টের সমস্যার কথাই আমরা শুনে থাকি বেশি। কিন্তু হার্টের এছাড়াও কিন্তু আরো
মানে 5-6টা সমস্যা আছে, কিন্তু এই দুটোই হচ্ছে বহুল প্রচলিত, বা বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোই শোনা যায়। আর আরেকটা যেটা শোনা যায় যে ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক তো ব্রেন স্ট্রোক, সেটা তো আর হার্ট না, সেটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যথেষ্ট যথেষ্ট মানে সাবধানতা অবলম্বন করতে হবে, যে আমাদের হৃদরোগের জন্য মানে হৃদরোগের চিকিৎসার জন্য ভালো ভালো মেডিসিন আছে, এবং মানে আপনি সফল হবেন যদি আপনি প্রপারলি ডায়াগনোসিস করে তার কোন ধরনের হৃদরোগ সেটা বের করে তারপর চিকিৎসা দেন। কিন্তু আপনি যদি শুধু সিমটম দিয়ে মানে অনুমানের উপর চিকিৎসা দেন, রোগী হয়তো কিছুটা ভালো ফিল করবে, বাট আপনি সাকসেস হবেন না। আর আপনি যদি নিজকে, হ্যাঁ আমি এস্টাবলিশড আসলেই ভালো একজন হার্টের হোমিওপ্যাথিক ডাক্তার, সেটা প্রমাণ করতে চান, তাহলে সিমটমের পাশাপাশি আপনাকে ডায়াগনোসিসে যেতেই হবে, যেতেই হবে। যেটা আমি একেবারে মানে এক্সাম্পল দিয়ে বলছি, যে আপনি বুঝলেন সিমটম দিয়ে যে ওনার ব্লক আছে, পেশেন্টের ব্লক আছে, কিন্তু ব্লক তো চোখে দেখা যায় না, যে কয়টা ব্লক আছে, কত পার্সেন্ট ব্লক আছে, কিংবা কোথায় ব্লক আছে, সেটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ওই পেশেন্টকে অ্যানজিওগ্রাম করাইতে হবে, মানে অ্যানজিওগ্রামের জন্য অ্যাডভাইস করতে হবে। এবং অ্যানজিওগ্রামের রিপোর্ট পেলে আপনি তখন বুঝতেই পারবেন যে কয়টা ব্লক আছে, কোথায় ব্লক আছে, বা কত পার্সেন্ট ব্লক আছে। তখন সেই অনুসারে আপনি তাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবেন। আর যদি ওই মানে কি বলবো, যে হার্টে বুক ধরপড় করে, হাঁটলে বুক ধরপড় করে, নিঃশ্বাস আটকে যায়, কমন কথাবার্তা, এই সমস্ত কথা দিয়ে আমি বিশ্বাস করি না যে আপনি গদবাঁধা চিকিৎসা দিবেন আর রুগী পুরোপুরি ভালো হয়ে যাবে। তো রুগী হয়তো কিছুদিন ভালো থাকবে, কিন্তু দেখা গেল যে তার ব্লক পুরোপুরি চিকিৎসা হয়নি, কারণ আপনি তো দেখতেছেন না চোখে। তো আমি এত কথা বললাম যে ভালো ডাক্তার হতে গেলে কিন্তু সাইন্টিফিক ওয়েতে আপনাকে ট্রিটমেন্ট দিতেই হবে। আমি অস্বীকার করছি না সিমটম কাজে লাগবে না, সিমটম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইয়ে, কিন্তু সেই সাথে আপনাকে কিন্তু এই সাইন্টিফিক বিষয়গুলোকেও প্রয়োজন অনুসারে কাজে লাগাতে হবে। সব ক্ষেত্রে হয়তো লাগবে না, যেমন এই ক্ষেত্রে দরকার আমি মনে করি। তো এই যে অ্যানজিওগ্রাম যেটা বললাম, এই অ্যানজিওগ্রামের ক্ষেত্রে কিন্তু এই প্রতিধ্বনি, শব্দের প্রতিধ্বনি, যেই যন্ত্রের সাহায্যে অ্যানজিওগ্রাম করা হয়, সেখানে কিন্তু আসলে মেকানিজমটা হচ্ছে শব্দের প্রতিধ্বনির সাহায্যেই কিন্তু ওই মেশিনে রিডিংটা আসে, যে মানে কত পার্সেন্ট ব্লক আছে বা কোথায় ব্লক আছে। সেই মানে যে রিপোর্ট আসে, সেই রিপোর্টটা মেশিন কিন্তু প্রডিউস করে এই প্রতিধ্বনির সাহায্যে। সিটি স্ক্যান, এটাও আপনারা এখন জানেন, এই টার্মগুলা মোটামুটি সবাই জানে। সিটি স্ক্যান করে, কিছু হইলেই অ্যালোপ্যাথি ডাক্তাররা ওই যে এমআরআই, সিটি স্ক্যান, এই ধরনের অ্যাডভাইস গুলা করে। এই সিটি স্ক্যান যে করা হয়, এই সিটি স্ক্যানও কিন্তু মূলত এই শব্দের প্রতিধ্বনির সাহায্যে ওখানে মেশিন কাজ করে থাকে। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাম যে করা হয়, হ্যাঁ একটা প্রোব ঘোরানো হয় একটা জেল লাগাই দিয়ে। ওখানে আসলে কি হয়, ওই প্রোব থেকে সাউন্ড প্রডিউস হয়, এবং ওইটা গিয়ে মানে আল্ট্রাসাউন্ড তো অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম হয়, লোয়ার আপার, এছাড়া আপনি আরো অন্যান্য আল্ট্রাসাউন্ড করতে পারেন, আপনি চেস্টের আল্ট্রাসাউন্ড করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হোল বডির বিভিন্ন জায়গায় আল্ট্রাসাউন্ড করা যায়। তা এখন সেক্ষেত্রে কিছুই না, ওই যে যে প্রোবটা ঘোরানো হয়, সেখান থেকে সাউন্ড বা শব্দ উৎপন্ন হয়, এবং সেটা আমাদের দেহের অভ্যন্তরে যায়, ওখানে গিয়ে বাধা পেয়ে মানে প্রতিধ্বনি আর কি, প্রতিধ্বনি সৃষ্টি হয়। তখন এটা ওই যে মেশিনে চলে যায়, মেশিনে গেলে মেশিন সেটা ডিটেক্ট করতে পারে যে ওখানে যদি কিছু থেকে থাকে, সে একজনের টিউমার আছে, তখন আসলে সেই প্রতিধ্বনিটা কেমন হবে সেটা মেশিন হিসেবে মানে টেকনোলজি দেওয়া আছে, প্রোগ্রাম করা আছে, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু মেশিন রিপোর্টটা প্রডিউস করে। এমআরআই সেম থিং। তো আমি অ্যাকচুয়ালি এখানে এই যে চারটা মানে ডায়াগনোসিস যে চারটা মেশিন ইউজ করা হয়, মানে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে এই যে শব্দের প্রতিধ্বনি কোথায় ব্যবহার হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সে, ওখানে। এখন হয়তো মানে আপনাদের মনে হতে পারে আমরা তো ইয়ে হব না, ওই যে এই সমস্ত ডায়াগনোসিস করার টেকনিশিয়ান হব না, কিংবা ওই সমস্ত মেশিন বানাবো না, তাহলে আমরা এগুলো জেনে লাভ কি? জানার দরকার আছে, আমি আবারও বলছি, এটা হয়তো নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে, এটাও একটু গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিধ্বনি আমরা কতটুকু দূরত্ব, মানে কতটুকু দূরত্ব বলতে এই যে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি সৃষ্টি হবে, সে দূরত্বটা হচ্ছে
17.2 মিটার। এটা অনেকের মানে অনেকে বলে থাকে 16.6 মিটার। হ্যাঁ, আবার অনেকের মতে 17.2 মিটার হতে হয়। মানে শব্দ উৎস উৎস থেকে শব্দটা উৎপন্ন হয়ে যে পৃষ্ঠে বাধা পাবে ওই পৃষ্ঠের দূরত্বটা উৎস থেকে এই 17.2 মিটার হতে হবে। যদি এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, মানে সর্বনিম্ন দূরত্ব। যদি তার চেয়ে কম দূরত্ব হয় তাহলে কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি হবে না। এখন আপনাদের কিন্তু আহ আপনারা বুদ্ধিমান হলে একটা প্রশ্ন কিন্তু আমাকে এখন করার দরকার ছিল। সেটা হলো, আমি একটু আগেই বলেছি যে আল্ট্রাসোনোগ্রাফি যে করা হয় সেখানে প্রতিধ্বনির মাধ্যমে হয়। তো এই আল্ট্রাসোনোগ্রাফি যে করা হয় সেখানে তো প্রুফটা ঘোরানো হয়, দেখা গেছে অ্যাবডোমেন, যদি অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড হয় মানে আপার বা লোয়ার যাই হোক, তো ওখানে একেবারে জেল লাগিয়ে দিয়ে দেখা গেছে স্কিনের উপরে এটা স্পষ্ট করে ঘোরানো হয়। তো যদি কারো ধরেন এই এই পেটের ভিতরে টিউমার থাকে, কিংবা লোয়ার অ্যাবডোমেন করলে ধরেন কেউ প্রেগনেন্ট বেবি আছে, তো ওই দূরত্বটা কি, মানে পেটের ভিতর দূরত্ব এই যে উপরে স্কিন থেকে দূরত্ব কি 16.6 মিটার কিংবা 17.2 মিটার হবে? তাহলে এটা কি মিললো? এখন এটা বিষয় আছে। এটা হচ্ছে টেকনোলজিক্যালি মেশিনটা এভাবেই করা। এক্ষেত্রে মেশিন যে শব্দটা উৎপন্ন করছে এই শব্দটা কিন্তু আমরা কানে শুনতে পাই না। আর এখানে যেটা বলা হচ্ছে এটা কিন্তু উৎপন্ন শব্দ, যেটা নাকি আমরা কানে শুনতে পাবো সেটার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হলো যে কোন শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী হবে। অর্থাৎ আমরা যদি কোনো শব্দ শুনে থাকি তাহলে 0.1 সেকেন্ড পর্যন্ত ওই শব্দের রেশটা আমাদের মস্তিষ্কে থেকে যাবে, যে আমরা কিছু একটা শুনছি এরকম। তো এখানে এটুকু জানলেই হবে। এবার কিছু টার্ম জানি। শ্রবণাতীত শব্দ কি? শ্রবণাতীত শব্দ কি টার্মটা শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তার আগে আসলে আমরা শ্রাব্যতার পাল্লাটা জানা উচিত। শ্রাব্যতার পাল্লা মানে হচ্ছে আমরা আহ, কম্পাঙ্কের যে রেঞ্জ পর্যন্ত শব্দ শুনতে পাই এই রেঞ্জটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। শ্রাব্যতা মানে শোনা, পাল্লা মানে একটা দূরত্ব বা রেঞ্জ। তো এই রেঞ্জটা কত? এই রেঞ্জটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। ওই যে বলছি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে আসলে প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে একটা শব্দ উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর যদি সর্বনিম্ন প্রতি সেকেন্ডে 20টা পূর্ণ কম্পন সম্পন্ন না করে তাহলে আমরা সেই শব্দ শুনতে পাবো না। কারণ আমরা সেই শব্দ শুনতে পাবো যেটার কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, সর্বোচ্চ 20,000 হার্টজ পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই। আর এই রেঞ্জের বাইরে যদি কোনো শব্দ কম্পাঙ্ক থেকে থাকে, মানে কোনো শব্দ যদি উৎপন্ন হয় যেটার কম্পাঙ্ক এই রেঞ্জের বাইরে, সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাবো না। তাহলে আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে মনে যে এই ধরনের শব্দ আছে কি? আছে, অসংখ্য শব্দ আছে পৃথিবীতে, হয় প্রতিনিয়ত হয়, যেগুলো আমরা শুনতে পাই না বা শুনছি না। সেগুলোর কম্পাঙ্ক হচ্ছে 20 থেকে 20,000-এর বাইরে, সেই কারণে আমরা শুনতে পাই না। এবং ওই ধরনের শব্দগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন প্রাণীও কিন্তু শুনতে পায়, যেমন কুকুর। কুকুরের কিন্তু কম্পাঙ্ক, শব্দ শোনার যে কম্পাঙ্ক এটা অনেক বেশি, 36,000 হার্টজ পর্যন্ত কুকুর শুনতে পায়। এবং যে কারণে আপনারা দেখবেন কুকুর অনেক সময় খালি জায়গা, কোনো কিছু নাই, নিজে নিজে ঘেউ ঘেউ করে। এটার কারণ হচ্ছে যে হয়তো সেখানে এমন কোনো শব্দ তৈরি হচ্ছে বা শুনতে পাচ্ছে যেটা আমরা শুনছি না কিন্তু কুকুর শুনতে পায়, এবং কুকুর শুনে এই কারণে ঘেউ ঘেউ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন বাদুড়। বাদুড় কিন্তু আপনারা জানেন হয়তো যে বাদুড় কিন্তু দিনের বেলা বেশি একটা মানে চলে না, পথ চলে না। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না স্যার। সম্ভবত নেটওয়ার্কটা ছেড়ে দেয় কেন।
দা রেকর্ডিং কি অফ করবো? না, আমি আবার দিচ্ছি। ওই আচ্ছা যে স্লাইডটা শেয়ারিং চলে গেছে তো, সেজন্য আমি আবার দিচ্ছি। তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে এন্টার স্ক্রিন শেয়ার, কিন্তু স্যার আসতে দেখা পারে যাচ্ছে, না। জি, ঠিক দেখা আছে। যাচ্ছে। হ্যাঁ, তো যা বলছিলাম যে আমাদের তাহলে শ্রাব্যতার পাল্লাটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। ও, যা বলছিলাম সেটা হচ্ছে যে বাদুর বাদুর সাধারণত দিনের বেলা পথ চলে কম, রাতের বেলায় বেশি পথ চলে। বাদুরের একটা বৈশিষ্ট্য আছে, শব্দ আহ, সৃষ্টি করার মাধ্যমে চলে, মানে ওরা চোখে দেখতে পায় না। আহ, এখন প্রশ্ন হলো যে তাহলে দিনের বেলা শব্দ সৃষ্টি করে আহ, পথ চললে সমস্যা কি? আসলে দিনের বেলা শব্দ সৃষ্টি করে যদি এটা পথ চলতে যায়, সেক্ষেত্রে এদের একটা নিজেদের সমস্যা আছে। সেটা হচ্ছে দিনের বেলাতে অসংখ্য শব্দ চতুর্দিকে কাজ করে, এই কারণে ওরা ওদের শব্দগুলা মানে আইডেন্টিফাই করতে পারবে না। এই কারণে বাদুর রাত্রেবেলা যেহেতু একটু নীরব থাকে, ওরা হচ্ছে শব্দ সৃষ্টি করে এবং ওই শব্দ ধরে ধরে ওরা পথ চলে। বাট ওই শব্দগুলা আমরা কিন্তু শুনতে পাই না, কারণ তাদের যে সৃষ্টি করা শব্দ ওইগুলো হচ্ছে 20 থেকে 20,000 এই কম্পাঙ্কের বাইরে। এখন বাদুর যদি ফল খেতে কোনো গাছে যায়, তখন কিন্তু আবার বাদুড়ের শব্দ শোনা যায় কিচিরমিচির, ওইগুলো হচ্ছে ওদের স্বাভাবিক মানে যে ডাক, সেই ডাক আমরা শুনতে পাই। বাট পথ চলার জন্য যে শব্দ তৈরি করে সেগুলো আমরা শুনতে পাই না। তো আহ, যে কথা আমি বলছিলাম যে এই জন্য বাদুড়, কুকুর, মৌমাছি এরা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ এই কম্পাঙ্কের বাইরের যে সমস্ত শব্দ কম্পাঙ্ক আছে ওগুলা এরা শুনতে পায়। তো যেটা আমরা বলছিলাম যে শ্রবণাতীত শব্দ কি? শ্রবণাতীত শব্দ হচ্ছে যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, সেগুলো হচ্ছে শ্রবণাতীত শব্দ। এবং এই শব্দ বা কম্পাঙ্ক কোথায় আছে, এই যে আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি যে আল্ট্রাসাউন্ড। এই শ্রবণাতীত শব্দের ইংলিশে হচ্ছে আল্ট্রাসাউন্ড। তার মানে এই যে আল্ট্রাসনোগ্রাম করা হয়, আমি একটু আগে যে বললাম যে এই শব্দ আমরা শুনতে পাই না, ওই যে প্রুফ থেকে যে শব্দটা হয়, ওই শব্দ কিন্তু 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক বিশিষ্ট। তো আহ আরেকটা টার্ম আছে শব্দের তর বা শব্দের তর বলে। এটা হচ্ছে 20,000 হার্টজের, সরি 20 হার্টজের কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট যে সকল শব্দ, সেগুলো হচ্ছে শব্দের তর বা শব্দেতর আহ কম্পাঙ্ক, মানে একেবারেই লো। ওই কম্পাঙ্ক আহ বিশিষ্ট শব্দ কারা শুনতে পায়? সেটাও মানুষ শুনতে পায়, তবে সেটা হচ্ছে শিশু অবস্থায়। এবং শিশু অবস্থায় তখন কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায় শিশুরা। এবং এই জন্য দেখবেন যে শিশুরা মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে মুখ বাঁকা করে কান্না করে উঠে। তো ওই যে মিথ আছে যে ওরা ফেরেশতা দেখলে হাসে, কিংবা মানে কি বলে খোদা ভয় দেখালে কান্না করে, এগুলো মিথ আর কি, শোনা যায়। আর সাইন্টিফিক ভাবে যেটা বলা হয় আসলে যে যেহেতু 20 হার্টজ কম্পাঙ্কের মানে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলো ওরা শুনতে পায়, তো বিভিন্ন ধরনের শব্দ এরকম শুনতে পায়, তার মধ্যে যে শব্দগুলা ওদের কাছে ভালো লাগে তখন ওরা হাসে নিজে নিজে। আর যদি কোনো শব্দে ভয় পেয়ে যায়, এই তখন মুখ বোচা করে ওরা কান্না করে ওঠে। এটা হচ্ছে সাইন্টিফিক কথাবার্তা আর কি। যাই হোক, তো আমার মনে হয় মানে এই বিষয়গুলা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে শ্রবণাতীত শব্দ কোনগুলা, শব্দতর শব্দ কোনগুলা, বা আমাদের শ্রাব্যতার পাল্লা বা আমাদের শব্দ শোনার যে সীমা, এই শব্দ শোনার সীমাটা কত হার্জ থেকে কত হার্জ পর্যন্ত, এগুলা আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো শব্দোত্তর তরঙ্গের ব্যবহার কোথায় ব্যবহার হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করতে গেলে যেমন অনেক সময় দরকার হয়, ওই যদি আহ দেখা যায় সমুদ্রে অনেক সময়
খনিজ খনিজ সন্ধান করার জন্য যখন গভীর সমুদ্রে যায় তখন গভীরতা তো মাপতে হবে, কিংবা ধরেন আমাদের পদ্মা সেতু যে তৈরি করা হলো, তো সেখানে তো নিচে গভীরতা মাপতে গিয়ে যাওয়ার পর কিভাবে মাপছে? তো এগুলো সাধারণত এই যে শব্দ তরঙ্গ ব্যবহার করে ওই ধরনের মেশিন আছে, ওই গভীরতাটা নির্ণয় করা হয়। তারপরে হিমশৈল, ডুবু জাহাজ, এগুলোর অবস্থান নির্ণয় করার জন্য, তারপর ধাতব পিণ্ড বা ধাতব পাতে ফাটল আছে কিনা, এগুলোর জন্য হচ্ছে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। তারপর ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য মানে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এটারও কিন্তু একটা এক্সাম্পল আছে। দেখবেন এখনকার মডার্ন যে এয়ার কন্ডিশনার গুলো আছে, এই এয়ার কন্ডিশন গুলাতে অপশন থাকে কোন কোন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে, যে আপনার হেলথ অপশন থাকে, বা আপনার রুমকে ব্যাকটেরিয়া ফ্রি রাখার জন্য অপশন থাকে। ওই মোডে দিয়ে দিলে তখন আপনি দেখবেন যে আপনি মানে স্বাভাবিকভাবে এমনি এসি চালালে যেমনটা ফিল করছেন তেমনই ফিল করবেন, কোনো পার্থক্য বুঝবেন না। কিন্তু এখানে একটা ঘটনা করে এই এসি গুলা, সেটা হচ্ছে ওই যে তরঙ্গ তৈরি করে, যেটা আসলে আমরা হয়তো শুনি না, এবং ওই তরঙ্গ সৃষ্টি করার ফলে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে, সেই ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য ওই হেলথ মুড অথবা আপনার কি বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল মুড, এই অপশন গুলো থাকে কিছু কিছু ব্র্যান্ডের মানে এয়ার কন্ডিশনার আছে এটা। তারপর কিছু কিছু রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। সাধারণত এই যে আজকাল বিভিন্ন থেরাপি দেওয়া হয় রেডিয়েশনের মাধ্যমে, হ্যাঁ, আহ, সেখানে বা কখনো কোনো রেডিয়েশন তো কিন্তু ওই যে শব্দ তরঙ্গ ইউজ করেও কিন্তু কখনো কোনো কিছু চিকিৎসা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এছাড়া পানি ও পারদের মিশ্রণ তৈরি সহ প্রভৃতি কাজে, পানি এবং পারদ তো একসাথে মিশে না, কিন্তু যদি আপনি মিশাতে চান তাহলে কিন্তু সেখানে শব্দ তরঙ্গের ব্যবহার আছে। এবার কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো জেনে রাখা ভালো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে শব্দের গতিবেগ কত, মানে শব্দের বেগ কত, এটা তো আপনাদের জানা দরকার। তো নর্মালি শুষ্ক বায়ুতে মানে বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার/সেকেন্ড, আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার/সেকেন্ড। তার মানে মানে বায়বীয় পদার্থের চেয়ে তরল পদার্থের শব্দের বেগ বেশি, আর লোহাতে শব্দের বেগ আরো বেশি, 5221 মিটার/সেকেন্ড। তার মানে কঠিন পদার্থের শব্দের বেগ আরো বেশি। তাহলে তিনটা মানে যে আমরা মাধ্যম বলেছিলাম, তিনটা মাধ্যমে শব্দের বেগ, এটা স্ট্যান্ডার্ড আপনাদের জানা জানা থাকা উচিত। তো শব্দের তীব্রতা কিভাবে পরিমাপ করা হয়? অডিও মিটারের মাধ্যমে। তো অডিও মিটারের ব্যবহার কোথায়? অডিও মিটারের ব্যবহার হচ্ছে আহ, যদি আপনার কাছে কোনো পেশেন্ট আসে যে কানে ভালো শুনতে পায় না, হ্যাঁ, অথবা এসে বলল যে কোথাও কোনো একটা বিকট আওয়াজ শোনার পর থেকে কানে কম শুনে, হ্যাঁ, অথবা কানে কোনো কারণে ওই যে অনেকে কান পরিষ্কার করে বিভিন্ন কিছু দিয়ে, কান পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে আহ, একটু গুঁতো খেয়েছে, বাস গুঁতো খেয়ে তারপরে দিয়ে কান একটু ইনফেকশন হয়েছে, তারপর থেকে কানে কম শুনে। এখন যাই হোক, যে কারণে হোক কানে কম শুনে, মানে পুরোপুরি শুনে না তা না, আহ বা মনে করেন যে এসে বললো যে হ্যাঁ আমি হচ্ছে আজ 2 বছর যাবত কানে শুনতে পাই না। তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজ কি হবে? সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি তার হিস্ট্রিটা নিলেন, যে কখন থেকে শুনতে পায় না, বা তার মানে আগে যে শুনতে পাইতো, যখন থেকে শুনতে পায় না, সেই শুনতে না পাওয়ার শুরুটার মধ্যে কোনো ঘটনা আছে কিনা, সেই ঘটনাটা আপনি নিলেন। নেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, তার একটা টেস্ট দিতে পারেন, যেটা নাকি আসলে এই অডিও মিটারের মাধ্যমে করা হয়, যে সে কত ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পায়, বা তার আমাদের কানের যে পর্দা আছে, এই কানের পর্দা তো একটা স্ট্যান্ডার্ড শক্তি থাকে। তো সে আসলে সেই শক্তিটা আছে কিনা, বা কত কম্পন পর্যন্ত সে বর্তমানে শুনতে পায় বা পায় না ইত্যাদি, এগুলার রিডিংটা আসে হচ্ছে অডিওমিট্রি। এবং রিডিংটা আসবে দেখবেন গ্রাফ আকারে, এবং সেখানে লেখা থাকবে। এটা আসলে ওই তীব্রতা, শব্দের তীব্রতাই পরিমাপ করে ওই মেশিন, ওই মেশিনের সাহায্যেই ওই কানের টেস্টটা করা হয়। যাই হোক, এগুলো আমি আরো ধারণা দেবো যখন কান পড়াবো। আহ এটা তো একটু আগে বলেছি যে বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ প্রায় 4 গুণ, কারণ বায়ুতে হচ্ছে 332 মিটার/সেকেন্ড,
আর পানিতে হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড, 3 4 12, মানে হচ্ছে প্রায় 4 গুণ। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা কমে যায়। ওই যে অনুপ্রস্থ তরঙ্গ দেখিয়েছিলাম, ঢেউ খেলে যায় একটা উপরের দিকে একটা নিচের দিকে, এইভাবে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেড়ে যায়, মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি খুব লম্বা হয়, তাহলে শব্দের তীব্রতা কমে যাবে। মানে হচ্ছে সে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু শব্দ থেমে যাবে, আর যেতে পারবে না। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, তাহলে সেই শব্দ বেশি দূর পর্যন্ত যেতে পারে। এবং এই কারণে মেয়েদের যে কণ্ঠস্বর বা কথা বললে সেই শব্দ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। তার কারণ হচ্ছে তাদের শব্দ উৎপন্ন বা কণ্ঠ যেই শব্দ উৎপন্ন করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। এই কারণে মেয়েদের কণ্ঠস্বর বহুদূর পর্যন্ত যেতে পারে, এবং পুরুষদের আহ, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এবং এই কারণে শব্দ বেশি দূর যেতে পারে না, মানে শব্দের তীব্রতা কম। একটা মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। একটু আগে আমি বলেছিলাম সুর সম্পর্কে। আসলে সুর হচ্ছে ছোট ছোট স্বর। আমরা কথা বলি, এটা হচ্ছে স্বর। কিন্তু সুর যেখানে থাকবে, মনে করেন একটা যদি গান হয়, একটা গানের মধ্যে শত শত সুর থাকতে পারে, 20টা 50টা সুরও থাকতে পারে। মানে হচ্ছে দেখবেন যে বিভিন্ন জায়গায় তার স্বরের পরিবর্তন হচ্ছে। এই জন্য বলা হচ্ছে একটা মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। তার মানে একটা গানের মধ্যে কিন্তু অসংখ্য ধরনের, বিভিন্ন ধরনের আর কি, বিভিন্ন ধরনের অসংখ্য কম্পাঙ্ক থেকে থাকে। তাপ বা ঘনত্বের বৃদ্ধির সাথে সাথে শব্দের দ্রুতি বেড়ে যায়। যদি তাপমাত্রা বাড়ে, তাহলে শব্দের দ্রুতি বা বেগ বৃদ্ধি পাবে। এই জন্য গরমের দিনে কিন্তু শব্দ মানে দ্রুত অনেক দূরত্বে চলে যেতে পারে। আর মানুষ এই জন্য গরমের দিনে মানে একটু কেওয়াজ যেখানে বেশি বা কোলাহল যেখানে বেশি, ওই স্থান এড়িয়ে চলতে চেষ্টা করে, তার কারণ ওই শব্দ তখন কানে বেশি লাগে। তো এটুকুই শব্দের যে বেসিক বিষয়গুলা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমি নেক্সট পড়াবো হচ্ছে কান নিয়ে, মানে কানের বিভিন্ন বিষয় বা কান তো মূলত আসলে শব্দ সম্পর্কিত। তো সেক্ষেত্রে আপনারা যদি কান সম্পর্কে বা শব্দের বিভিন্ন বিষয়গুলোর সাথে কানের সম্পৃক্ততা এগুলো সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনাদের চিকিৎসা, মানে কানের সমস্যা আছে এই ধরনের রোগীকে চিকিৎসা দিতে আপনাদের জন্য একটু সহজ হবে। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে।